আসসালামু আলাইকুম দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি জিএস নিউজ বিডির নিয়মিত আয়োজন টপ নিউজে। সাথে আছি মিষ্টি মৌ। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ও জবাবদিহিতার প্রকট অভাব রয়েছে। এই অভাব দূর না হলে চিকিৎসক ও নার্স সহ জনবল যতই নিয়োগ দেওয়া হোক না কেন, কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া যাবে না। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমও একই মন্তব্য করেন। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭,০০০ সুপার নিউমারি পদ সৃষ্টি ও নতুন ৩,০০০ চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। ৭,০০০ সুপার নিউমারি পদ সৃষ্টির মাধ্যমে বঞ্চিত চিকিৎসকদের পদোন্নতি দেওয়া হবে। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে স্বৈর শাসক শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত সংস্থার কর্মকর্তারা এই প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে বলে জানা গেছে। এর আগে গত শুক্রবার তাজুল ইসলাম এক ফেসবুক পোস্টে লিখেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট আগামী সোমবার চিফ প্রসিকিউটর বরাবরে দাখিল করবে আশা করছি। তদন্ত রিপোর্ট দাখিল হওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। ইতোমধ্যে চানখারপুল হত্যাকাণ্ডের দায়ে সিনিয়র পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের দায়ে আনুষ্ঠানিক বিচারের জন্য ফরমাল চার্জ চলতি সপ্তাহেই দাখিল করা হবে এবং এর মাধ্যমে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হবে ইনশাল্লাহ। এর আগে গত 18 ফেব্রুয়ারি জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত 20 এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম। গত বছরের 17 ডিসেম্বর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা 2 মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সড়ক অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছে ডিএমপি। আজ গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় জনগণের প্রতি এই অনুরোধ জানান ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বলেন, বিভিন্ন দাবি দেওয়া আদায়, প্রতিবাদ কর্মসূচি ইত্যাদির নামে রাজধানীতে সম্প্রতি যখন তখন সড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অফিসগামী যাত্রীরা নানা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। বিদেশগামী যাত্রী ও জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী পরিবহনের সৃষ্টি হচ্ছে মারাত্মক ব্যাঘাত। যানজট কমানোর জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ প্রাণান্তকর চেষ্টা করছে। তথাপি কারণে অকারণে সড়ক অবরোধ করার মতো ঘটনায় সৃষ্টি হচ্ছে ব্যাপক জনদুর্ভোগ। এমত অবস্থায় সম্মানিত নগরবাসীর বৃহত্তর স্বার্থে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার নিমিত্তে অহেতুক সড়ক অবরোধ করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ অনুরোধ করেন তিনি। ভারত এবং পাকিস্তানের মধ্যে কয়েকদিনের সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আচমকাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেন যে ভারত এবং পাকিস্তান 4 দিন ধরে চলমান সীমান্ত সংঘর্ষের পর সম্পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এদিকে রোববার সন্ধ্যায় ভারতের সামরিক বাহিনীর যৌথ সাংবাদিক সম্মেলনে দ্য হিন্দু পত্রিকার পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল, রাফায়েল সহ ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে পাকিস্তান যে দাবি করছে সে ব্যাপারে ভারতের বক্তব্য কী। জবাবে ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল একে ভারতী বলেন, আমি খুশি যে আপনি এই প্রশ্নটি করেছেন। দেখুন, আমরা একটা যুদ্ধ পরিস্থিতিতে আছি আর ক্ষয়ক্ষতি যে কোনো যুদ্ধেরই অংশ। তিনি বলেন, আসলে যে প্রশ্নটা আমাদের করা উচিত তা হলো আমরা কি লক্ষ্য অর্জন করতে পেরেছি। সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলো নির্মূল করার মূল লক্ষ্য যেটা ছিল সেটাকে আমরা পূর্ণ করতে পেরেছি। সেই প্রশ্নটার উত্তর হলো হ্যাঁ, আর এর পরিণামও সারা দুনিয়ার চোখের সামনেই আছে।
কাতার বিশ্বকাপের পর থেকে সময়টা ভালো যাচ্ছে লাতিন আমেরিকার অন্যতম ফুটবল পরাশক্তি ব্রাজিলের। তবে বিচ ফুটবলে আলো ছড়িয়েছে সেলেসাওরা। ফিফা বিচ ফুটবল বিশ্বকাপে নিজেদের সপ্তম শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। এতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বিচ ফুটবলেও আছে সবার উপরে। রোববার সেশেলসে অনুষ্ঠিত 13তম আসরের ফাইনালে বেলারুশকে হারিয়ে 2025 ফিফা বিচ ফুটবল বিশ্বকাপে পরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। রোমাঞ্চে ভরা ফাইনালে 4-3 গোলের জয় পেয়েছে ব্রাজিল। এর আগে গ্রুপ পর্বে সালভাদর, ইতালি, ওমান ও স্পেনকে হারিয়েছে তারা। তবে ওমানের বিপক্ষে সর্বোচ্চ 11 গোল করেছে সেলেসাওরা। এরপর কোয়ার্টার ফাইনালে শক্তিশালী স্পেনকে 6-0 গোলের ব্যবধানে হারিয়ে সেমিতে উঠে ব্রাজিল। রিয়ালকে 13 বছরের লজ্জার রেকর্ডে ডুবিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা। আর সেমিফাইনালে পর্তুগালকে হারায় 4-2 ব্যবধানে। সেশেলসের সমুদ্র সৈকতে ব্রাজিলের ফুটবলাররা ফুটিয়েছেন সৌন্দর্যের ফুল। থমথমে সময়ে এই বিশ্বকাপ ভক্তদের এনে দিয়েছে স্বস্তি। এদিকে 2026 বিশ্বকাপকে সামনে রেখে নতুন পরিকল্পনা করছে দেশটির ফুটবল ফেডারেশন। নেইমার, রাফিনহাদের জন্য নতুন কোচ আনতে চলেছে ব্রাজিল। যে দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলোত্তি। দর্শক, এই ছিল আমাদের আজকের টপ নিউজে। জিএস নিউজ বিডির সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।